আজকে তোমাদের লাইফ অফ কাউলি নিয়ে একটু আলোচনা করব বাই স্যামুয়েল জনসন। তোমরা এই টেক্সটটি আসলে অনেক বড়, দিস ইজ ভেরি লং টেক্সট। ইফ ইউ রিড দ্য টেক্সট হোল you can't understand very well. কয়েকবার পড়তে হয়, বেশ জটিল। এবং ইউটিউবে কিছু ভিডিও দেখেছি, এগুলো বিষয়গুলোকে জটিল করে উপস্থাপন করেছে। আসলে এখানে যে প্রশ্নগুলো আসে, ইভ্যালুয়েট করো স্যামুয়েল জনসন লাইফ কুলি, এই যে ট্রান্সলেশন হচ্ছে কুলি, তো কুলিকে কিভাবে উপস্থাপন করেছেন সেটা ইভ্যালুয়েট করতে বলেছে। আমরা এই পুরো টেক্সটটা হচ্ছে, আমি যদি সংক্ষেপে বলি, প্রথমে ডক্টর স্প্রাটলি কুলি সম্পর্কে যা বলেছেন তা তিনি এখানে উল্লেখ করেছেন। তারপরে ওই সময়ের যে মেটাফিজিক্যাল পোয়েট্রি কি এবং এটা কিছু নেগেটিভ দিক, পজিটিভ দিক, এগুলো নিয়ে আলোচনা করেছেন। এটা হচ্ছে মেইন পয়েন্ট। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। আমরা চলে যাই ক্লাসে। এটা বেশ বড়, আমি এটা আসলে বেশ বড়, দুটি ক্লাস ছাড়া এটা কমপ্লিট করা সম্ভব নয়। আমি চেষ্টা করবো এক ক্লাসে কমপ্লিট করা, একটু লং হবে। আই হোপ ইউ উড হ্যাভ পেশেন্স। স্যামুয়েল জনসন অফেন রেফার্ড টু এজ ডক্টর জনসন। তিনি ডক্টর জনসন হিসেবে খ্যাত। ওয়াজ ইংলিশ রাইটার। তার অনেক কিছু করেছেন, যেমন হি ওয়াজ এ পোয়েট, প্লেরাইট, এসেইস্ট, মরালিস্ট, লিটারারি ক্রিটিক, বায়োগ্রাফার, এডিটর। বায়োগ্রাফার হিসেবে তিনি বিখ্যাত এবং লেক্সিকোগ্রাফার। তিনি ডিকশনারি, লেক্সিকোগ্রাফার কম্পোজ করেছেন। সো এই টেক্সটটা তুমি ছবিতে দেখতে পারতেছো, এই যে মেইন টেক্সট। এখানে 52 পোয়েটস জীবনী সম্পর্কে এখানে ইনক্লুড করা আছে। দ্য লাইভস অফ দ্য মোস্ট এমিনেন্ট ইংলিশ পোয়েটস with critical observations on their works by Samuel Johnson in 4 volume. So volume chilo 4, charta, can you imagine? So alternatively known by the shorter lives of poets, is a work by Samuel Johnson comprising short biographies and critical appraisals of 82 poets, most of whom lived during the 18th century. These were arranged approximately by date of death. Each text, সেখানে একটা আমি তোমাদের টেক্সটগুলো পয়েন্ট ধরে আমি একটু বোঝাবো। প্রথমে তিনি শুরু করেছেন যে দ্য লাইফ অফ কুলি, notwithstanding the penury of English biography, has been written by Dr. Spratt, an author whose pregnancy of imagination and elegance of language have deservedly set him high in the ranks of literature. But his zeal for friendship or ambition of eloquence has produced a funeral oration rather than a history. So critical analysis হচ্ছে এটার উভয় দিক আলোচনা করা। সমালোচনা মানে হচ্ছে বিভিন্ন দিক আলোচনা করা, সমালোচনা মানে হচ্ছে এভাবে অ্যানালাইসিস করে বলা। তো তিনি সমালোচনা করছেন যে কুলির যে লাইফটা, পেনুরি মানে দারিদ্র বা কম সংখ্যক। তো ওই সময়ের ইংলিশ বায়োগ্রাফি কম ছিল মানুষের, তো সেটা ডক্টর স্প্রাট লিখেছেন। হুজ প্রেগনেন্সি অফ ইমাজিনেশন অ্যান্ড এলিগেন্স অফ ল্যাঙ্গুয়েজ। সো ইমাজিনেশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এটার দক্ষতা তিনি প্রকাশ পেয়েছেন। কিন্তু জিল অফ ফ্রেন্ডশিপ, অ্যাম্বিশন অফ এলোকুয়েন্স হ্যাজ প্রডিউসড এ ফিউনারেল। তো তিনি বলছেন যে ফ্রেন্ডশিপ এবং অ্যাম্বিশন অফ এলোকুয়েন্স, এই দুইটা দিক
তার মধ্যে যে কাজটা তৈরি করেছে সেটা হচ্ছে ফিউনারেল অরেশন তৈরি করে ফেলেছে। ফিউনারেল অরেশন মানে যে প্রশংসা স্তুতি, মানে এখানে হিস্টোরি বিষয়টা নেই। হি হ্যাজ গিভেন দ্য ক্যারেক্টার, নট দ্য লাইফ অফ কুলি। তিনি বলছেন যে তিনি একটা ক্যারেক্টার দিয়েছেন, কিন্তু কুলির জীবনীকে পুরোপুরি তুলে ধরতে পারেননি। ফর হি রাইটস উইথ সো লিটল ডিটেইল দ্যাট scarcely anything is distinctly known। বলছে তিনি বিস্তারিত কোনো কিছু লিখেন নাই যেটা পরিষ্কারভাবে আমরা জানতে পারি। বাট অল ইজ শোন কনফিউজড অ্যান্ড এনলার্জড থ্রু দ্য মিস্ট অফ পেঞ্জেরিক। পেঞ্জেরিক মানে প্রশংসা বাক্য বা একই জিনিস ঘুরিয়ে পিছিয়ে বলা। প্রশংসা বাক্যর কথা বলেছেন যে এটা শুধু প্রশংসায় হয়েছে, এটা আপনার হিস্ট্রি হয়নি, ডিটেলস নাই। তারপর তিনি ডক্টর স্পার্টলির কাহিনী থেকেই বাকি বিষয়গুলো তিনি বলতেছেন যে আব্রাহাম কুলি ওয়াজ বর্ন ইন এ ইয়ার 1618। তো এত সালে জন্মগ্রহণ করেছেন। তার father was grocer whose condition Dr. Spratt counsels under the general appellation of a citizen। বলছেন যে ফাদারের ব্যাপারটা এত ডিটেলস তিনি বলেন নাই, and what would probably not have been less carefully suppressed, the omission of his name in the register of Dr. Dunstan's parish gives a reason to suspect that his father was a sectary। তো তার ফাদার গ্রোসার ছিলেন এবং সেক্টারি ছিলেন। সেক্টারি মিনস মেম্বার অফ সেক্ট, অর্থাৎ একটা গোত্রের অধিভুক্ত ছিলেন, রিলিজিয়াস। তারপর বলছেন হুইভার হি ডাইড বিফোর দ্য বার্থ অফ হিজ সান। পুত্রের জন্মের আগেই মারা গিয়েছেন। অ্যান্ড কনসিকুয়েন্টলি লেফট হিম টু দ্য কেয়ার অফ হিজ মাদার, whom would represents as struggling earnestly to procure him a literary education, and who, as she lived to the age of 80, had her solicitude rewarded by seeing her son eminent, and I hope by seeing him fortunate and partaking his prosperity। বলছেন যে তার মা তাকে মানুষ করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। We know that at least from the Spratt's account that he always acknowledged her care and justly paid the dues of filial gratitude। এবং কুলি তার মায়ের প্রতি যথেষ্ট কৃতজ্ঞ ছিল এবং তার স্বপ্ন পূরণ করতে চেষ্টা করেছিল। So in the window of his mother's apartment lay Spenser's Fairy Queen, in which he very early took delight to read till, by feeling the charms of verse, he became, as he read it, irrecoverably a poet। তো ওই সময়তেই সে স্পেন্সারের ফেরি কুইন পড়েছে এবং সেটাতে জাস্ট ডিলাইট পেয়েছে। অর্থাৎ এটা থেকে বোঝা যাচ্ছে যে তার যে পোয়েটিক জিনিয়াস সেটা ছোটবেলা থেকেই প্রখর ছিল। Such as the accidents which sometimes remembered and perhaps sometimes forgotten produce the particular designation of mind and propensity for some certain science and employment, which is commonly called genius। তিনি জিনিয়াস সম্পর্কে বলছেন যে মেধা। So a true genius is a mind of large general powers accidentally determined to some particular directions। Dr. Joshua Reynolds, the great painter of the present age, had the first fondness for his art excited by the perusal of
Richardson's treatise. তারপর তিনি তার জিনিয়াস নিয়ে বললেন, জোশুয়া রেনল্ডসের কথা বললেন। দিস ইজ fondness for his art excited by the perusal of Richardson's treatise, যে তার আর্টের প্রতি একটা ফ্যাসিনেশন ছিল, তার মেধা বর্ণনা করছেন। by his mother's solicitation he was admitted into Westminster School where he was soon distinguished. ওয়েস্টমিনস্টার স্কুলে ভর্তি হওয়ার পরে সে ডিস্টিংগুইশড হয়েছে, তার মেধার বিকাশ, মেধাকে প্রমাণ করতে পেরেছে। দিস ইজ অ্যান ইনস্ট্যান্স অফ দ্য ন্যাচারাল ডিজায়ার অফ ম্যান টু প্রপাগেট এ ওয়ান্ডার। তো আমরা পাইলাম যে ওয়েস্টমিনস্টার স্কুলে সে ভর্তি হয়েছে, সেখানে অনেক ভালো করছিল। তারপর স্প্রেড বলছে যে টু রিলেট দ্যাট হি হ্যাড this defect in his memory at the time that his teachers never could bring it to retain the ordinary rules of grammar. এখানে একটা কথা বলেছেন যে সে গ্রামারের রুল মনে রাখতে পারতো না, টিচাররা অনেক চেষ্টা করেছিল। তারপর কি হলো, it is surely very difficult to tell anything as it was heard when Spratt could not refrain from amplifying a commodious incident, though the book to which he prefixed his narrative contained its confutation. এখানে বলছেন যে it is surely very difficult to tell anything as it was heard. When Spratt could not refrain from amplifying a commodious incident, কোনো জিনিস শোনার পরে এটা অ্যাম্পলিফাইং করা, স্প্রাট could not refrain, জাস্ট তিনি এটা অ্যাম্পলিফাই করলেন। স্প্রাটের কথা বলছে, একটা বিষয়ে তিনি অ্যাম্পলিফাই করেছেন। ওকে, a memory admitting some things and rejecting others as intellectual digestion that concocted the pulp of learning but refused the husks, had appearance of an instinctive elegance of a particular provision made by nature for literary politeness. But in the author's own honest relation, the marvel vanishes. He says, such an enemy to all constraint that his master never could prevail on him to learn the rules without book. He does not tell that he could not learn the rules, but that being able to perform his exercises without them and being an enemy to constraint, he spared himself the labor. এটার মানে হচ্ছে যে স্প্রাট একটা বিষয় বর্ণনা করছেন, কার বিষয়ে? কুলির বিষয়ে। সো এখানে তিনি অ্যাম্পলিফাই করছেন বিষয়গুলোকে। অ্যাম্পলিফাই মানে সাধারণ বিষয়কে বিস্তারিত একটু বাড়িয়ে বলা। So, though the book to which he prefixed his narrative contained its confutation. তারপর তিনি বললেন যে এই যে গুণটা, একজন ব্যক্তি সে কোনো রুল সে মুখস্থ করে নাই, গ্রামাটিক্যাল রুল, ওকে, ইট ইজ ভেরি ফাইন, বাট এর মানে এই না যে সে কিছু পারছে না, বাট সে নিজের গুণগুলোকে, স্বাভাবিক বিষয়কে বাড়িয়ে বলতো। বলছে যে that his master never could prevail on him to learn the rules with the book. He does not tell that he could not learn the rules, but that being able to perform his exercises without them. কুলি সে রুল মুখস্থ করতো না, বাট কি করতো, সে এমনিতে এটা পারতো, এক্সারসাইজ উইদাউট দেম এটা লাগতো না তার। And being an enemy to constraint, he spared himself the labor.
সো এই বিষয়টাকে তিনি লেভার করেছেন, মানে জাস্ট আননেসেসারি হার্ড ওয়ার্ক, এবং সেটা থেকে স্পেয়ার পেয়েছেন, সেটা করার দরকার নেই। এই জিনিসটা তিনি এখানে ব্যাখ্যা করেছেন। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। আমি আবার বলছি যে কুলি সম্পর্কে বলছেন স্প্রেড সেটা গ্রামার রুলস মুখস্থ করতে পারতো না। এই বিষয়টা তিনি ব্যাখ্যা করেছেন যে গ্রামার রুলস মুখস্থ না করেও সে এক্সারসাইজ করতে পারতো। সো এই জিনিসটাকে স্পেসিফিক্যালি ক্লিয়ার করলে এটা নেগেটিভ সাইড না, ইট ইজ গুড। তারপর তিনি বলছেন among the English poets Cowley, Milton and Pope might be said to lisp in numbers and have given such early proofs not only of power of language but of comprehension of things. সো তার সাথে তুলনা করা হয়েছে কাকে? পোপ এবং মিল্টন, ওই লেভেলের হাই লেভেল। এবং হচ্ছে এগুলো হচ্ছে খুবই কম সংখ্যক, হ্যাঁ, লেসপিন নাম্বারস, কম সংখ্যক এই যে গ্রেট পয়েন্টগুলা। তো তারা কি প্রমাণ করেছে? নট অনলি পাওয়ার্স অফ ল্যাঙ্গুয়েজ বাট অফ কম্প্রিহেনশন অফ থিংস, শুধু ভাষাগত বিষয় না, তত্ত্বগত এবং উপলব্ধিগত বিষয়কে তারা অনুধাবন করতে পেরেছিলেন। As to more tardy minds seem scarcely credible, but of the learned pluralities বলছে যে childishness of Cowley there is no doubt, since a volume of poems was not only written but printed in his 13th year, containing with other poetical compositions এই যে বইটা দ্য ট্রাজিক্যাল হিস্ট্রি অফ পিটামাস and Thisbe, written when he was 10 years old. So এখানে তিনি বলছেন যে তার মেধা ছিল অনেক, তিনি মাত্র 10 বছর বয়সেই এইগুলো লিখেছিলেন, এবং কনস্ট্যান্টিয়া ফিলেটাস এটা লিখেছেন 12 বছর বয়সে। আমরা বুঝতে পারলাম, এই বিষয়টা মনে রাখতে হবে তার বায়োগ্রাফিতে কোন কোন বিষয়গুলো আলোচনা করা হয়েছে। আমরা ইভলিউশনের সময় বিষয়গুলো লিখব, কাউলির যে দিকগুলো, তার কি কি দিক নিয়ে আলোচনা করা হয়েছে। তার প্রখর মেধা, 10 বছর বয়সী তার লেখালেখির ক্ষমতা এখানে আলোচনা করা হয়েছে। তারপর কি বললো? When he was yet at school, he produced a comedy called Love's Riddle. So একটা কমেডি লিখছেন কখন? যখন স্কুলে ছিলেন। সো কুলির মেধার বর্ণনা করছেন। আচ্ছা, তখনও সেটা পাবলিশ হয়নি, এটা পাবলিশ হয়েছিল ক্যামব্রিজের এর সময়, পড়ার শেষের দিকে পাবলিশ হয়েছিল। তারপর তার আরেকটা লেখা আছে মিস্ট্রেস সম্পর্কে তিনি বলছেন, মিস্ট্রেস আছে, সবগুলো না পড়ি, বিভিন্ন দিক আলোচনা করেছে তার কথাগুলো। তারপর এখানে গিয়ে বলছেন যে he did not long enjoy the pleasure or suffer the uneasiness of solitude before he died at Porch House in Chertsey in 1667 in the 49th year of his age. তাদের বিভিন্ন দিক আলোচনা করার পরে তার সাহিত্যিক দিক তিনি বলছেন তিনি 49 বছর বয়সে মারা যান। তারপর কি বললো? যে he was buried with great pomp near Chaucer and Spenser, and King Charles pronounced that Mr. Cowley had not left a better man behind him in England. So এই জিনিসটা মনে রাখবো তোমরা। কিং চার্লস কি বলেছেন কুলি সম্পর্কে, and he is represented by Dr. Spratt as the most amiable mankind, and his
posthumous praise may be safely credited as it has never been contradicted by envy by faction. So এইটুকু তিনি ডক্টর স্প্র্যাটের বায়োগ্রাফি থেকে বলছেন। তাহলে আমরা তার মেধা, তার কি কি কাজ, এখানে কিছু কাজ আছে, কি কি লিখেছেন, তার কি ক্ষমতা ছিল, তা ছোট বয়স থেকেই তিনি লিখেছেন, যে মারা গেলেন। তারপর স্যামুয়েল জনসন নিজের থেকে কথা শুরু করছেন। Such are the remarks and memorials which I have been able to add to this narrative of Dr. Spratt. So Dr. Spratt-এর লেখা থেকে তিনি এইটুকু পর্যন্ত আনতে পেরেছেন। Who, writing when the feuds of the civil war were yet recent and the minds of either party easily irritated, was obliged to pass over many transactions and general expressions and to leave curiosity often unsatisfied. So এখানে বলছেন যে ওই যে ন্যারেটিভ যেটা, সেটা সিভিল ওয়ার রিসেন্ট এন্ড মাইন্ডস অফ দ্য পার্টি ইরিটেটেড। তো ওই সময় তিনি যে জেনারেল এক্সপ্রেশনগুলো লিখেছেন সেগুলো মানুষের যে কিউরিওসিটি সেটাকে স্যাটিসফাইড করে না, অর্থাৎ তথ্যগুলো এত পূর্ণতা তৃপ্তি আনতে পারে না। হোয়াট হি ডিড নট টেল ক্যান নট হাউএভার নাও বি নোন। তিনি যেটা বলেন নাই সেটা এখন আর জানা সম্ভব না, আমরা জানতে পারছি না। I must therefore recommend the perusal of his work, to which my narration can be considered only as a slender supplement. তারপর তিনি বলছেন যে কুলি যে কাজগুলো করেছেন ওয়ার্ক, সেটা থেকে তিনি কিছু সাপ্লিমেন্ট করবেন। এই যে ডক্টর কুলির জীবনী সম্পর্কে যে ডক্টর স্প্রেট লিখেছেন, এটা থেকে অল্প কিছু পেয়েছেন, এটাতে অ্যাড করার জন্য কি করতে হবে, তার ওয়ার্কগুলো পড়তে হবে। কারণ কুলির ওয়ার্ক করে তিনি এখানে সাপ্লিমেন্ট করবেন। তারপর তিনি কুলির ওয়ার্ক নিয়ে কথা বলা শুরু করছেন। কি বলছেন দেখি। কুলি, like other poets who have written with narrow views and instead of tracing intellectual pleasure to its natural sources of the mind of man, paid their court to temporary prejudice, has been at one time too much praised and too much neglected at another. তিনি প্রথমে কি বলছেন যে কুলি কি করছেন, সাধারণ যে লেখকগুলা যারা ন্যারো ভিউজ থেকে লিখত, কি ভিউজ, ন্যারো ভিউজ, instead of tracing intellectual pleasure to its natural sources, কি বলছেন যে মানুষের ইন্টেলেকচুয়াল যে প্লেজার সেটাতে মনোনিবেশ করে নাই, কি করছে, paid their court temporary prejudices, মানে যেগুলো মানে গুরুত্ব কম সেগুলোতে তিনি জোর দিয়েছেন। তাদের মতো অন্যান্য যারা লেখক ছিল, has been at one time too much praised and too much neglected. তিনি বলছেন যে এটা এক ধরনের প্রশংসাযোগ্য, ওকে, বাট আরেকভাবে বলা যায় এটা নেগলেক্টেড। তারপর তিনি বলছেন উইট, like all other things subject by their nature to the choice of man, has its changes and fashions and at different times takes different forms. উইট সম্পর্কে বলছেন, উইট হচ্ছে মানুষের চয়েস অনুসারে ভেরি করে এবং বিভিন্ন ফর্ম ধারণ করে। About the beginning of the 17th century appeared a race of writers that may be termed as metaphysical poets, of whom in a criticism on the works of Cowley it is not improper to give some account. তারপর তিনি মেটাফিজিক্যাল পোয়েট আনতেছেন, বলছেন যে 17th সেঞ্চুরিতে কিছু রাইটার আসলো, তাদেরকে বলা হয় মেটাফিজিক্যাল পোয়েটস। ওকে, এখন বলছেন যে এই
কুলির ওয়ার্ক অ্যানালাইসিস করতে গিয়ে আমি তাদের সম্পর্কেও কিছু কথা বলবো। কুলির জীবন সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমি তাদের সম্পর্কেও কিছু বলবো। তারপর তিনি মেটাফিজিক্যাল নিয়ে শুরু করলেন। কি বললেন যে the metaphysical poets were men of learning, and to show their learning was their whole endeavor, but unluckily resolving to show it in rhyme instead of writing poetry, they only wrote verses. তিনি বলছেন মেটাফিজিক্যাল পোয়েটস তারা বৈশ্বিক জ্ঞানী লোক, and show এই যে তিনি হিট করছেন টু শো দেয়ার লার্নিং ওয়াজ দেয়ার হোল এন্ডিভার, তাদের জ্ঞান গরিমা প্রকাশ করেছিল তাদের সমস্ত প্রচেষ্টা। বাট আনলাকিলি, কিন্তু দুর্ভাগ্যের বিষয়, রিজলভিং টু শো ইট ইন রাইম, তারা কেবল যে রাইমের ক্ষেত্রে রাইম মেলানো ওটা দিয়ে তারা শো করতেছিল। ইনস্টেড অফ রাইটিং পোয়েট্রি দে অনলি রোট ভার্সেস, তারা পোয়েট্রির পরিবর্তে খালি ভার্স লিখলো, অর্থাৎ খালি লাইন লিখতেছে, কবিতা না লিখে লাইন। অ্যান্ড ভেরি অফেন সাচ ভার্সেস স্টুড দ্য ট্রায়াল অফ দ্য ফিঙ্গার বেটার দেন অফ দ্য ইয়ার। তিনি বলছেন যে এই যে ভার্সগুলো এগুলো এমন হয়েছে যে জাস্ট কলম দিয়ে লিখতেছেই, এটা শোনার পরে কেমন লাগবে এটার দিকে কোনো নজর নেই। ফর দ্য মডিউলেশন ওয়াজ সো ইমপারফেক্ট দ্যাট দে ওয়ার অনলি ফাউন্ড টু বি ভার্সেস বাই কাউন্টিং দ্য সিলেবলস। সেটার হচ্ছে গঠন, মডিউলেশনটা এটা তো ইমপারফেক্ট, খুব ইমপারফেক্ট, যেখানে শুধু সিলেবলই কাউন্ট করতে পারবে। মেটাফিজিক্যাল পোয়েটদের এই কুলি সম্পর্কে আলোচনা করতে গিয়ে আরও যারা পোয়েট ছিল, কি কে ছিল, জন ডান ছিল, ড্রাইডেন ছিল, এবং তো সবাইকে তিনি এক ধরনের একটা হিট করলেন। বুঝতে পেরেছে ব্যাপারটা? তো তিনি কী কী পয়েন্টগুলো আলোচনা করছেন দেখো। এটা আলোচনা করতে গিয়ে তিনি তার কথা, তার কাজগুলোকে কথা বলছেন, কাজগুলোর কথা বলে তিনি বলছেন উইট নিয়ে। উইট কথা বলতে গিয়ে তিনি মেটাফিজিক্যাল পোয়েটসের কথা আনছেন, যে যেহেতু তার কথা বলতে হয় তাহলে মেটাফিজিক্যাল পোয়েটদের কথা বলতেই হয়। তারপর মেটাফিজিক্যাল পোয়েটদের একটু বাস দেবে। কীভাবে তিনি আর কিছু পয়েন্ট উল্লেখ করতেছেন দেখি আমরা। ইফ দ্য ফাদার অফ ক্রিটিসিজম হ্যাজ রাইটলি ডিনোমিনেটেড, সো দ্য ফাদার অফ ক্রিটিসিজম হচ্ছে কি অ্যারিস্টটল। তিনি কি বলছেন, পোয়েট্রি অ্যান ইমিটেটিভ আর্ট। সো পোয়েট্রি হবে একটা ইমিটেটিভ, অর্থাৎ জাস্ট মিমিক্রি করা, ইমিটেশন করা। So these writers will without great wrong lose their right to the name of poets, for they cannot be said to have imitated anything. যে এরিস্টটল যখন বলছেন যে পোয়েট্রি অ্যান ইমিটেটিভ আর্ট, তাহলে এই যুক্তিতে তাদের তো কবি বলা যায় না, তাদের তো কবি বলা যায় না, কারণ দে নিদার কপিড নেচার নর লাইফ, তারা ইমিটেশন করে নাই, জীবনকে করে নাই, প্রকৃতিকে করে নাই। নিদার পেইন্টেড দ্য ফর্মস অফ ম্যাটার্স নর রিপ্রেজেন্টেড দ্য অপারেশনস অফ ইন্টেলেক্ট, তারা এই যে ম্যাটেরিয়াল ফর্মকে রিপ্রেজেন্ট করে নাই, ইন্টেলেকচুয়াল অপারেশনকে রিপ্রেজেন্ট করে নাই, স্বাভাবিক যেটা ইমিটেশন করে নাই। তাহলে কী করছে, তারা একটা আজগুবি বিষয় নিয়ে আসছে, এটা বলছেন তিনি। তারপর তিনি বলছেন যে ড্রাইডেনরা স্বীকার করছেন যে his contemporaries that fall below Donne in wit but maintains that they surpass him in poetry. So ড্রাইডেনের কথা বলছেন যে তারা স্বীকার করছেন যে তার ডানের নিচে অবস্থান আছে ইত্যাদি ইত্যাদি। ওকে, তারপর তিনি বলতেছেন পোপের কথা, পোপের ভাষায় উইট কি, so that which has been often thought but was never before so well expressed. তিনি বলছেন যে পোপ বলছেন যে ঠিক আছে, উইট কি, উইট হচ্ছে যেটা সবসময় মানুষ স্বাভাবিক চিন্তা করে, যেটাকে এক্সপ্রেস করতে পারে না। সো দে সার্টেনলি নেভার অ্যাটেন্ড নর এভার সো
for they endeavor to be singular in their thoughts and were careless of their diction. So they certainly never attained nor ever sought it. For they endeavor to be singular in their thoughts. So পোপের ভাষায় যেটা হচ্ছে কমন বিষয় সেটা এক্সপ্রেস করতে পারেনি, এটা হচ্ছে উইট। ওকে, এখন স্যামুয়েল জনসন বলছেন যে মেটাফিজিক্যাল পোয়েট্রির যে টপিকগুলো সেগুলো হচ্ছে আনকমন, যেটার সাথে যুক্তি খাটে না, এটা কমন না। সো সিঙ্গুলার ইন দেয়ার থটস, তাদের চিন্তাগুলো ছিল সিঙ্গুলার, আনকমন, আর তাদের ডিকশনগুলো ছিল কেয়ারলেস। এমন কিছু শব্দ তারা ডিকশন করতো যেগুলো যৌক্তিক না। বাট পোপস অ্যাকাউন্ট অফ উইট ইজ আনডাউটেডলি এরোনিয়াস। তারপর বলছেন যে না, পোপের যে যুক্তির সংখ্যাটা একটা ভুল আছে। হি ডিপ্রেসেস ইট বিলিভস ন্যাচারাল ডিগনিটি and reduce it from the strength of thought to happiness of language. তো বলছেন যে পোপের যে সংখ্যাটা এটা ভুল আছে, কারণ এটা ন্যাচারাল ডিগনিটি থেকে নামিয়ে ফেলে, reduces it from the strength of thought, চিন্তা শক্তি থেকে এটাকে জাস্ট ল্যাঙ্গুয়েজে নিয়ে আসে। ওকে, সো আমরা উইট সম্পর্কে পোপের কথা ভাবলাম, পোপের যুক্তির বিপক্ষে যে করেছেন সেটা আমরা দেখলাম এখানে। তারপর বলছে বাট উইট abstracted from its effects upon the hearer may be more rigorously and philosophically considered as kind of discordia concords, বলছে যে discordia concords মানে হচ্ছে dissimilar combination of dissimilar images or discovery of occult resemblance in things apparently unlike. So metaphysical কথা বলতে গিয়ে তিনি বলছেন যে উইটগুলা যখন মানুষ শুনে, যখন আমরা শুনবো তখন এটা মনে হবে যে এটা ডিসকর্ডিয়া কনকর্ডস, এই শব্দটা টার্ম কোট করবা। তিনি আরেকটা কথা বলছেন, দ্য মোস্ট হেটেরোজিনিয়াস আইডিয়াস আর ইয়োকড বাই ভায়োলেন্স টুগেদার। যে কোনো জিনিস যেটা দুইটার মধ্যে কোনো মিল নাই, কোনো যুক্তি খুঁজে পাওয়া যায় না, সেটাকে তার সিমিলারাইজ করে ফেলেছে, মেটাফিজিক্যাল কনসেপ্ট বলে। সো নেচার অ্যান্ড আর্ট আর ransacked ফর ইলাস্ট্রেশনস। ransack মানে তন্ন তন্ন করে খুঁজে কেটে টুকরা টুকরা করে সেটাকে তারা যুক্তি দাঁড় করিয়েছে। Comparisons, illusions, their learnings instructs and their subtlety surprises, but the reader commonly thinks his improvement dearly bought, and though he sometimes admires, is seldom pleased. যারা এই কবিতাগুলো পড়ে তারা হয়তো প্রশংসা করে, কিন্তু তারা আসলে নিজেদের আনন্দ পায় না। From this account, their compositions, it will be readily inferred that they were not successful in representing or moving the affections. তারপর তিনি বলছেন এই সমস্ত অ্যাকাউন্ট যদি আমরা বিবেচনায় নেই তাহলে মনে হবে যে এই কবিরা ইমোশনাল ব্যাপারগুলোতে সাকসেসফুল হয়নি, as they were wholly employed on something unexpected and surprising. They had no regard to the uniformity of sentiment. তারা সবসময় চিন্তা করতে কীভাবে আনএক্সপেক্টেড জিনিস আনা যায়, আনকমন জিনিস আনা যায়। এই সমস্ত কারণে তারা কখনো ইউনিফর্মিটি অফ সেন্টিমেন্ট হাতে পারেনি, অর্থাৎ কমন জিনিস যেগুলো সেগুলো তারা ধরতে পারেনি। হুইচ enables us to conceive and to excite the pains and the pleasure of other mind. সো আমরা সাধারণ মানুষের পেইন ফিলিংগুলো কমন থাকে, এবং এই কমনগুলো থাকার কারণে আমরা সেটাকে ফিল করতে পারি। কিন্তু যেহেতু মেটাফিজিক্যাল পয়েন্ট এগুলো নিয়ে ধার ধারে নেই, তারা মানুষের সেন্টিমেন্টকে বুঝতে পারে নাই। They never inquired what
on any occasion they should have said and done, but wrote rather as beholders than partakers of human nature. সো তারা জাস্ট দর্শক হিসেবেই লিখছে, মানুষের সাথে যে সহানুভূতি ভাবে লেখা, মানুষের হৃদয়ে প্রবেশ করা, সেগুলোভাবে লিখতে পারে নাই। অ্যাজ বিইংস লুকিং আপন গুড অ্যান্ড ইভিল, ইমপ্যাসিভ অ্যান্ড অ্যাট লিজার, তারা এরকম মনে হচ্ছে যে জাস্ট পেসিভভাবে দেখছে। অ্যান epigrant deities making remarks on the actions of man and vicissitude of life, যেন একটা গড ডেইটিস উপর থেকে তারা দেখছে, কথা বলতেছে মানুষের জীবন সম্পর্কে, তাদের মধ্যে কোনো তাদের সম্পর্ক নাই। উইদাউট ইন্টারেস্ট আর উইদাউট ইমোশন, তাদের ইন্টারেস্টও নাই, ইমোশনও নাই। সো দেয়ার কোর্টশিপ ওয়াজ void of fondness and lamentation of sorrow. Their wish was only to say what they hoped had never said before. সো তাদের একমাত্র উইশ ছিল এমন কিছু বলা যেগুলো আগে কেউ বলে নাই। সো এই করতে করতে কী হলো, মানুষের সেন্টিমেন্ট, ইমোশন নিয়ে তাদের কবিতায় কিছুই থাকলো না। সো বেশ লং হয়েছে, আমরা আই থিঙ্ক দিস ক্লাস শুড বি এন্ডেড হিয়ার। আমি পরের ক্লাসে নেক্সটগুলো আলোচনা করবো।